মানুষের সাথে মানুষের বন্ধুত্ব এমন গল্প তো অনেকেই শুনেছি আমরা, কিন্তু ভিন গ্রহের এলিয়েনের সাথে মানুষের বন্ধুত্ব এমন গল্প শুনেছি কি? মানুষেরা নিজেদের স্বার্থের জন্য পৃথিবীর ক্ষতি করছে, যার কারণে পৃথিবী আজ ধ্বংসের পথে। পৃথিবীকে রক্ষা করার জন্য ভিন গ্রহ থেকে একটা এলিয়েন নেমে আসে ইন্ডিয়ার চেন্নাই শহরে, যার কাছে অসামান্য ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, যেটি দিয়ে সে নিজেকে অদৃশ্য করতে পারে। আবার সে চাইলে না ছুঁয়েই কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এলিয়েন তখন পৃথিবীতে এসে রাম নামের একটি ছেলের সাথে বন্ধুত্ব করে, যে কিনা অনেক বেশি দয়ালু আর প্রকৃতি প্রেমী। কিন্তু পৃথিবীতে রয়েছে অনেক দুষ্টু প্রকৃতির শক্তিশালী মানুষ, যারা এলিয়েনের সাথেও যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে। দুষ্টুর লোকেরা চায় পৃথিবীকে ধ্বংস করতে, আর এলিয়েনটি চায় পৃথিবীকে রক্ষা করতে। আরেকদিকে এলিয়েনটি রামকে সাহায্য করে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, আর রাম এলিয়েনকে সাহায্য করে পৃথিবীকে বাঁচানোর জন্য। এভাবেই চলতে থাকে তাদের বন্ধুত্ব। কিন্তু তারা কি পেরেছিল পৃথিবীকে বাঁচাতে, নাকি কি হয়েছিল তাদের সাথে? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে বন্ধুরা, মজার মজার মুভির এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো গল্পের শুরুতে সাইবেরিয়ার পাহাড়ে সৌরজগৎ থেকে একটি পাথর এসে পড়ে, যেটিকে বিজ্ঞানীরা উদ্ধার করে নিয়ে আসে। এরই মধ্যে তাদের উপরে আক্রমণ হয়, আর একজন বিজ্ঞানীকে এখানে তার জীবন হারাতে হয়। তখন আমরা এটা দেখতে পারি যে সেই পাথরটি অলরেডি চুরি হয়ে গিয়েছে। এরপর সিন চলে আসে সাউথ আফ্রিকায় একটি ল্যাবে, যেখানে মাটির অনেক নিচু থেকে কোনো একটা গ্যাস উত্তোলন করার জন্য চেষ্টা চলছে। সেখানে তখন আমরা সেই পাথরটিকে দেখতে পাই, যেটি বিজ্ঞানীদেরকে খুন করে চুরি করা হয়েছিল। তখন আমরা এটা জানতে পারি যে এটার নাম স্পার্ক, যার এতটাই ক্ষমতা রয়েছে যে ভূগর্ভস্থ গ্যাস বের করার জন্য এখানে সেটিকে ব্যবহার করা হচ্ছে। এটির তেজস্ক্রিয়তা এত বেশি যে পৃথিবীর এক প্রান্ত থেকে মাটি খুঁড়ে অন্য প্রান্তে গর্ত করে দিতে পারে এই পাথর। তখন পাথরটি মাটি খুঁড়ে সেই ভূগর্ভস্থ গ্যাসের কাছে চলে যায়, আর গ্যাস তখন উপরে উঠে আসতেই এখানে বিস্ফোরণ হয়ে সব ওয়ার্কাররা মারা যায়, এমনকি ল্যাব পর্যন্ত বিস্ফোরণ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে এই প্রজেক্টের পেছনে যে মাস্টার মাইন্ড রয়েছে সে হচ্ছে আরিয়ান, অর্থাৎ আরিয়ান ইন্ডাস্ট্রিজ এর সিইও। তখন সে এখান থেকে হেলিকপ্টারে করে পালিয়ে যায়। আমরা তখন এটা বুঝতে পারি যে বিজ্ঞানীদেরকে হত্যা করে সেই পাথরটি চুরি করেছিল। এরপর সিন দেখানো হয় ইন্ডিয়াতে, যেখানে একটা হাতির বাচ্চা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, আর একটা বড় গর্তের মধ্যে পড়ে গিয়েছে। বড় হাতিগুলো তখন জঙ্গল থেকে বের হতে পারছিল না, আর ওখানেই দাঁড়িয়ে চিৎকার করছিল। গ্রামের লোকেরা এগুলো দেখছিল, কিন্তু কেউ সাহস করে এগিয়ে যাচ্ছিল না। তখন এখানে আমরা আমাদের গল্পের হিরোকে দেখতে পাই, যার নাম রাম। সে তখন তাকে হেল্প করার জন্য গ্রামবাসীদেরকে বললেও কেউ ভয়ে সামনে এগিয়ে আসে না। তখন সে তার বন্ধুর সাথে মিলে বাচ্চা হাতিটিকে গর্তের মধ্যে থেকে উপরে ওঠায়। এখানে আমরা এটা বুঝতে পারি যে সে আসলে প্রকৃতি প্রেমী আর খুবই ভালো মনের একটা মানুষ। সে এতটাই প্রকৃতি প্রেমী যে নিজের ক্ষেতে কীটনাশক পর্যন্ত দেয় না পোকামাকড় মারা যাবে বলে। পরের দিন আমরা এখানে একটা মেয়েকে আসতে দেখি, যার নাম তারা। সে এসেছে গ্রামের লোকেদেরকে প্রকৃতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তখন সে তার বর্ণনার মধ্যে আকাশের তারা সম্পর্কে বলছিল। তখন এখানে রাম আর তার মা তারাকে দেখতে পায়, আর তারাকে তারা খুবই পছন্দ করতে থাকে। এদিকে তারা রামের সাহায্য নিয়ে বাচ্চাদেরকে তারা চেনানোর চেষ্টা করছিল। রাম তখন মনে মনে খুবই খুশি হয়, আর তারাকে সে পছন্দ করতে শুরু করে। কিন্তু পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে এটা দেখতে পায় যে তারা অলরেডি শহরে চলে গিয়েছে। তখন তার বন্ধু তাকে নিয়ে মজা করতে থাকে। এরই মধ্যে কোথা থেকে অনেকগুলো পঙ্গপাল এসে অন্য কোনো ক্ষেতে আক্রমণ করে না, বরং ডাইরেক্ট গিয়ে রামের ক্ষেতেই আক্রমণ করে, আর তার সব ফসল নষ্ট করে দিয়ে এখান থেকে চলে যায়। রাম এটা দেখে অনেক বেশি ভেঙে পড়ে। তখন গ্রামের লোকেরা এটা বলে যে তুমি তোমার ক্ষেতে কীটনাশক ব্যবহার করনি, যার কারণে পঙ্গপাল শুধু তোমার ক্ষেতেই আক্রমণ করেছে। তাদের কথা রামের মাথায় ঢোকে না, আর সে এটা বলে যে সে কখনোই তার ক্ষেতে কীটনাশক ব্যবহার করবে না, কারণ সেটা প্রকৃতির জন্য ক্ষতিকর। এরপর পাওনাদার আসে রামের বাড়িতে, যে কিনা রামের কাছে অনেকগুলো টাকা পায়, আর সে টাকাগুলো রাম তার ফসল বিক্রি করে শোধ করতে চেয়েছিল। কিন্তু যেহেতু ফসলগুলো পঙ্গপাল খেয়ে গিয়েছে, তাই তার টাকা এখনই দরকার। টাকার জন্য সে রামের একমাত্র ট্র্যাক্টর, যেটি দিয়ে সে চাষাবাদ করত, সেটি নিয়ে যায়। রামের মা তখন রামকে কাজের জন্য শহরে যেতে বলে, কিন্তু রাম বারবার না বলার সত্ত্বেও
মায়ের কথায় বাধ্য হয়ে শহরের দিকে চলে যায়। এদিকে আরিয়ান বিভিন্ন কোম্পানির সিইওদেরকে নিয়ে মিটিং করছিল এই বিষয়ে যে মাটির নিচে থেকে একটা গ্যাস উত্তোলন করবে সে, যার নাম হবে নোভা গ্যাস। আর এটি অনেক বেশি শক্তিশালী, যেটা কিনা মাটি থেকে উপরে আনলে তারা বিশ্বের শ্রেষ্ঠ ধনীতে পরিণত হবে, অর্থাৎ অনেক টাকা প্রফিট করতে পারবে। তখন এখানে একজন লোক এটা বলে যে এটা খুবই ক্ষতিকর, আর এই গ্যাস যদি মাটির নিচ থেকে উপরে নিয়ে আসা হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তখন সে এটাও বলে যে আরিয়ান এই প্রজেক্টটা সাউথ আফ্রিকাতে করেছিল, আর সেখানে ল্যাব সহ সব ওয়ার্কাররা বিস্ফোরণে মারা গিয়েছিল। এই প্রজেক্টে সে আরিয়ানের সাথে কোনোভাবেই কাজ করবে না, তাই বলে এখান থেকে চলে যায়। তখন এই লোকটি এটা বলে যে এই প্রজেক্টে তোমাকে সরকার অনুমতি দেবে তো? তখন আরিয়ান এটা বলে যে এই প্রজেক্টে অনেক বড় বড় রাজনীতিবিদরাও তার সাথে জড়িত থাকবে, যার কারণে সরকার বাধ্য হবে অনুমতি দেওয়ার জন্য। আরিয়ান তখন সবাইকে একটা রোবটের সাথে পরিচয় করিয়ে দেয়, যেটি মাটির নিচ থেকে ওয়ার্কারদের সাথে কাজ করবে, যার ফলে মাটির নিচে বিস্ফোরণ হলেও মানুষের কোনো ক্ষতি হবে না। এদিকে আমরা এটা দেখতে পারি যে এখান থেকে যে কাকাটি বের হয়ে গিয়েছিল আরিয়ানের সঙ্গ দেবে না বলে নিচে গিয়ে আন্টি অর্থাৎ আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে খুন করে দিয়েছে। মানে আরিয়ানের বিরুদ্ধে যেই কথা বলবে তাকে সে শেষ করে ফেলবে। এদিকে শহরে পৌঁছাতেই রাম একটা ঝামেলায় পড়ে, আর সেটা হচ্ছে এই আন্টির সোনার চেনটি ছিনতাইকারীরা এখান থেকে নিয়ে পালাচ্ছিল। তখন রাম তাদেরকে বাধা দেয়, আর ছিনতাইকারীরা রামের উপর আক্রমণ করে। এর মধ্যে রাম এটা জানতে পারে যে চেনটা আসলে সোনার ছিল না, ইমিটেশনের ছিল। রাম তখন গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে এই মাঠের মধ্যে এসে এই কাকার গায়ে ধাক্কা খায়, আর এখানেই পড়ে যায়। ধাক্কা খাওয়ার ফলে কাকার হাতে থাকা বেলুনটি আকাশে উড়ে যায়। তখন সে এসে ডাইরেক্ট রামের কলার চেপে ধরে আর 1.5 লক্ষ টাকা দেওয়ার জন্য বলে। রাম তখন এটা বুঝতে পারে না যে সামান্য একটা গ্যাস বেলুনের জন্য 1.5 লক্ষ টাকা কেন জরিমানা দিতে হবে। তখন আমরা এটা জানতে পারি যে এই কাকার নাম গোপী, যে কিনা তার মাস্টারের জন্য কাজ করছে। তাদের একটা ব্যবসা রয়েছে মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য, অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট। যেখানে তারা এই প্রজেক্টটা করছে, এখানে পারমিশন নেওয়ার জন্য তাদের 1.5 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। এখানে প্রজেক্টটা এমন ছিল যে ঠিক রাত 12টার সময় বেলুনটি গিয়ে ওই ফ্ল্যাটের সামনে উড়তে থাকবে, আর ওই ফ্ল্যাটে থাকা একটা মেয়ে যাকে আজকে বার্থডে গিফট হিসেবে তার বয়ফ্রেন্ড সারপ্রাইজ ইভেন্টের আয়োজন করেছে। বস তখন এসে রামের কাছে 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলে রাম বলে তার কাছে একটা ফুটো পয়সাও নেই, কারণ সে দেনার দায়ে কাজের খোঁজে শহরে এসেছে। বস তখন তাকে এটা অফার করে যে রাম তার সাথে থাকবে আর তার ইভেন্টের কাজ করে আস্তে আস্তে ক্ষতিপূরণের টাকা শোধ করবে। এরপর সে রামকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। তখন বস আর তার লোকেদের বাসা দেখে রাম অবাক হয়ে যায়, কারণ তাদের বাসা 5 তলা সমান উঁচু, আর একটা ওয়াটার ট্যাঙ্কের উপরে তারা নিজেদের থাকার জন্য জায়গা বানিয়ে নিয়েছে। গোপী তখন বলে বাইরে যদি সুনামিও হয়ে যায় আর পুরো শহর যদি ডুবেও যায় তাও তাদের এখানে পানি উঠবে না, তাদের বাসাটা এতটাই সেফ। এরই মধ্যে বসের কাছে আর একটা ইভেন্টের অর্ডার আসে, আর বস তখন রাম আর গোপীকে বলে এই ইভেন্টের কাজ করার জন্য। যথারীতি তারা সন্ধ্যায় চলে যায় লুকিয়ে লুকিয়ে ইভেন্টের ডেকোরেশনের কাজ করার জন্য। তখন ফ্ল্যাটের মধ্যে ঢুকে রাম একটা ছবি দেখতে পায়, আর সেটা ছিল তারার ছবি, যে কিনা তাদের গ্রামে গিয়েছিল। তখন সে ছবিটা দেখে রামের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ যে ইভেন্টটি করতে এসেছে সেটি একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্ডার করেছে, অর্থাৎ তারার বয়ফ্রেন্ড তাকে সারপ্রাইজ দিচ্ছে। কিন্তু রাম যেহেতু তারাকে পছন্দ করতো, এজন্যই তার মনটি খারাপ হয়ে যায়। এরপর মন খারাপ করে তারা নিচেই দাঁড়িয়েছিল, তখনই বসের ফোনে একটা কল আসে, আর অপর প্রান্ত থেকে সেই লোকটি তাদেরকে গালিগালাজ করতে থাকে যে তারা ভুল ফ্ল্যাটে ডেকোরেশন করেছে। এটা শুনে বস তার মাথায় হাত দেয়, কারণ তার অনেক টাকা লস হয়ে গিয়েছে। অন্যদিকে রামের মনে আনন্দ লাগতে থাকে, কারণ সে এটা শিওর হয়ে গিয়েছে যে তারাকে তার বয়ফ্রেন্ড সারপ্রাইজ গিফট করেনি, তার মানে তার লাইন ক্লিয়ার আছে। এরপর তারার ফ্ল্যাটের সামনে সারপ্রাইজ ইভেন্ট দেখে সে এটা ভাবতে থাকে যে এটা কে করেছে। তখন সে নিচে রামকে দেখতে পায়, কিন্তু রামকে সে চিনতে পারে না। এরপর রাতের অন্ধকারে সৌরজগৎ থেকে একটা স্পেসশিপ পৃথিবীতে নেমে আসে, আর সেখানে একটা এলিয়েন বেরিয়ে আসে। স্পেসশিপ থেকে বাইরে আসতেই তার কাছে একটা মেসেজ আসে যে পৃথিবীতে তোমাকে স্বাগতম। মিশনের জন্য যদি নিজের জীবনটাও দিতে হয় তাহলে তুমি পিছুপা হতে পারবে না, আর হ্যাঁ, বেস্ট অফ লাক। পৃথিবীতে আসতেই তার দেখা হয় একটা মাতালের সাথে। তখন মাতাল লোকটি তাকে এটা বলে যে সে কেন এত রাতে রাস্তা দিয়ে ঘুরছে, বাচ্চা ছেলেদের এত রাতে বাইরে আসতে নেই। মানে নেশার ঘরে সে এলিয়েনটিকে বাচ্চা ভেবেছে। তখন সে এলিয়েনের হাতে 10 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলে কিছু কিনে খাওয়ার জন্য। তার মানে সে এবার এলিয়েনটাকে একটা ভিক্ষুক মনে করেছে। এলিয়েনটি লোকের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তখন তার সামনে দিয়ে রাম আর তার বসেরা গাড়িতে করে যাচ্ছিল।
এলিয়েনটি তখন গাড়িতে লিফট নেয় আর গাড়িতে করে আরিয়ান ইন্ডাস্ট্রিজ এর সামনে এসে নেমে যায়। আরিয়ান ইন্ডাস্ট্রিজের সামনে গিয়ে সে নিজেকে অদৃশ্য করে নেয় আর সেখানে থেকে সিকিউরিটি গার্ডদেরকে চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে যায়। তখনই তাকে সিকিউরিটি কুকুর দেখতে পায় আর তার দিকে তাড়া করতেই এলিয়েনটি তখন কুকুর দেখে ভয় পেয়ে সোজা দৌড় দিয়ে ভিতরে ঢুকে যায়। তাকে যেন মানুষ বাদে সবাই দেখতে পাচ্ছে। তখন সে বিষয়টি এনজয় করতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই তার সাথে ধাক্কা লাগে একটা মানুষের আর সে সেখানেই পড়ে যাচ্ছিল, কিন্তু এলিয়েনটি তাকে বাঁচিয়ে নেয়। অর্থাৎ আমরা এটা বুঝতে পারি যে এলিয়েনটির মন আসলে খুবই ভালো। এরপর সে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরও কিছু দূর যাওয়ার পরে এখানে কাচের দেওয়ালের সাথে ধাক্কা খায় আর সেখানেই সে আটকা পড়ে যায়। তখন আমরা এটা জানতে পারি যে এটা আসলে একটা ফাঁদ ছিল, যেটা অদৃশ্য জন্তুকে ধরার জন্য আগে থেকেই পাতা হয়েছিল। তখন এখানে অনেকগুলো লোক আর আরিয়ানকে আসতে দেখা যায়, কিন্তু গ্লাসের মধ্যে থেকে তারা কিছুই দেখতে পায় না, কারণ এলিয়েনটি অদৃশ্য ছিল। তখন আরিয়ান আর তার অ্যাসিস্ট্যান্টরা এটা বুঝতে পারছিল না যে ফাঁদের মধ্যে কি আটকা পড়েছে, কারণ গ্লাসের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। আরিয়ান তখন তার হাতটি গ্লাসের উপরে রাখতেই এলিয়েনটি ও আরিয়ানের হাতের উপরে তার হাতটি রাখে। আর এলিয়েনটি এটা বুঝে যায় যে আরিয়ান আসলে খুব খারাপ প্রকৃতির একটা লোক আর সেই পৃথিবীটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আর যে স্পার্কটি সৌরজগৎ থেকে পৃথিবীতে পড়েছিল সেটি আরিয়ানের কাছেই রয়েছে এবং সেটা আরিয়ানের অফিসেই। এদিকে আরিয়ান অনেক বেশি চেষ্টা করছিল তার হাতটাকে ওখান থেকে সরানোর জন্য, কিন্তু কোনোভাবে তার হাতটি ওখান থেকে সরছিল না, যেন সেটি সেখানে আঠার মতো এঁটে গিয়েছে। কারণটা ছিল এলিয়েনের হাতের স্পর্শে সেটি এখানেই ফ্রিজ হয়ে গিয়েছে। তখন আরিয়ানের এটা সন্দেহ হয় যে ভিতরে কিছু একটা রয়েছে যেটিকে তারা দেখতে পারছে না, তাই তারা কাচের ভিতরে গ্যাস ঢুকিয়ে দেয় আর এই গ্যাসটি ভেতরে ঢুকতেই এলিয়েনটি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর সেখানেই পড়ে যায়। তখন তার কাছে আর একটি মেসেজ আসে আর যেটি এরকম ছিল, তুমি অলরেডি ধরা পড়ে গিয়েছো, তাই তোমার এখনই নিজেকে শেষ করে দিতে হবে। কিন্তু এলিয়েনটি এতটাই দৃঢ় সংকল্প যে সে কোনোভাবেই মিশনটি ফেল হতে দেবে না, তাই সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে কাচের দেওয়ালটি ভেঙে ফেলে। এলিয়েনটি তখন অনেক জোরে শব্দ করতে থাকে আর সেই শব্দে মানুষেরা এখান থেকে তাদের জ্ঞান হারিয়ে ফেলে। তখন এলিয়েনটি সোজা গিয়ে স্পার্কটি হাতে তুলে নেয় আর এখান থেকে বাইরে বেরিয়ে যায়। এরই মধ্যে আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট সেই মেয়েটি জ্ঞান ফিরে দেখতে পায় যে স্পার্কটি নিয়ে এলিয়েনটি পালাচ্ছে আর সে এলিয়েনটিকে ধাওয়া করতে থাকে। পালাতে পালাতে এলিয়েনটির কাছে আরেকটি মেসেজ আসে, সেটি তার গার্লফ্রেন্ডের মেসেজ ছিল, যেটা সে পড়তে যাবে তখনই এখানে আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এলিয়েনটি তখন নিজেকে অদৃশ্য করে নেয়, যার ফলে আরিয়ানের অ্যাসিস্ট্যান্টের গাড়ি গিয়ে সোজা গিয়ে এলিয়েনের স্পেসশিপে আঘাত করে। তখন তারা এটা বুঝতে পারে যে ভিন গ্রহ থেকে এখানে কেউ এসেছে আর স্পেসশিপটিকে তারা এখান থেকে তুলে নিয়ে যায়। এলিয়েনটি তখন এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে আর হাঁটতেই পারছিল না। তখন সে রাস্তার উপরে এসে শুয়ে পড়ে আর তখনই রাম আর তার বসের গাড়ি এদিক দিয়ে যাচ্ছিল। এলিয়েনটি উপর দিয়ে গাড়িটি উঠে যাবে তখনই এলিয়েনটি হাতটি এভাবে নাড়া দিলে গাড়িটি গিয়ে সোজা বিল্ডিংয়ের ছাদে। পরের দিন সকালে ট্রাফিক ইন্সপেক্টর এসেছে গাড়িটিকে আটক করার জন্য, কারণ গাড়িটি এত স্পিডে চলছিল যে বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়েছে। বস তখন ইন্সপেক্টরকে এটা বোঝানোর চেষ্টা করে যে তারা গাড়িটিকে মোটেও জোরে চালাচ্ছিল না, হঠাৎ করেই তাদের গাড়ি বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়েছে। কিন্তু এ কথা আইন কখনো বিশ্বাস করবে না, তাই ইন্সপেক্টর তাদেরকে ফাইন করতে চায়। গোপী তখন এটা বলে যে ইন্সপেক্টর সাহেব, গাড়ি আমরা নো পার্কিংয়ে পার্ক করলে আপনি ফাইন করেন, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো গাড়ি নো পার্কিংয়ে পার্ক করিনি, তাহলে আপনি কেন ফাইন করবেন? ইন্সপেক্টর তখন বলে, তাই বলে তোরা গাড়ি বিল্ডিংয়ের ছাদে পার্কিং করবি? আর সে এটা সন্দেহ করে যে তারা নেশা করে গাড়ি চালাচ্ছিল আর গাড়ির স্পিড অনেক বেশি ছিল, তাই গাড়ি বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়েছে। তখন ইন্সপেক্টর এটা জিজ্ঞাসা করে যে গাড়ি কে চালাচ্ছিল? বস তখন বলে গোপী চালাচ্ছিল আর গোপী বলে রাম চালাচ্ছিল। এদিকে রাম তখন ধারাবাহিকভাবে বলে পাশে থাকা ইন্সপেক্টর চালাচ্ছিল। ইন্সপেক্টর সাহেব তখন রেগে গিয়ে এটা বলে যে আমি গাড়ি চালাচ্ছিলাম, তাই না? তখন ইন্সপেক্টর তাদেরকে গাড়ির জন্য ফাইন করে। এদিকে এলিয়েনটির ঘুম ভাঙতেই সে দেখতে পায় যে সে একটা এক্সিবিশনে পৌঁছে গিয়েছে, যেখানে একটা স্কুলের বাচ্চারা সায়েন্টিফিক এক্সিবিশন করছে। তখন এখানে আমরা তারাকে দেখতে পাই যে কিনা স্কুলের একজন টিচার। তখন সে চেয়ারের উপরে উঠে ডেকোরেশনের কাজ করছিল, তখন তার পা পিছলে সে নিচে পড়ে যাচ্ছিল। তখনই এখানে রাম এসে তাকে ধরে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর আমরা এটা বুঝতে পারি যে আসলে তারাকে রাম নয়, এলিয়েনটি ধরেছিল, কারণ রাম তারাকে ধরাতে তারা
কিছুটা আনইজি ফিল করছিল, তাই সে রামকে ছেড়ে দিতে বললে রাম তারাকে ছেড়ে দেয়, কিন্তু সে তখনও হাওয়াতে ভেসেছিল। তখন তারা আবার তাকে ছেড়ে দেওয়ার কথা বললে সে সোজা নিচে গিয়ে পড়ে। তারা রামের উপর অনেক বেশি রাগ করে আর বকাবকি করতে থাকে। রাম তখন নিজেকে প্রোটেক্ট করার জন্য তাকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে তারা আসলে তাকে চেনে, আর গ্রামে গিয়ে তারা আর তার পরিচয় হয়েছিল। কিন্তু তারার কোনোভাবে এটা মনে পড়ছিল না যে সে রামকে চেনে। তখন রাম গ্রামে যে পোস্টটি করে তারা চিনিয়েছিল সেই পোস্টটি করে। তখন এটা দেখে তারা বুঝতে পারে যে এটা সেই ছেলেটা যার সাথে তার গ্রামে পরিচয় হয়েছিল। তারপর এখানে তারা গল্প করতে থাকে, আর এর মধ্যে এক্সিবিশন হলে একটা এক্সপেরিমেন্টের ফলে আগুন লেগে যায় আর বাচ্চারা এখানে ফেসে যায়। তখন রাম বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে একা কোনোভাবেই বাচ্চাগুলোকে বাঁচাতে পারতো না। তখন এলিয়েনটি বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য রামকে হেল্প করে, কিন্তু এক পর্যায়ে সে নিজেই আগুনের মধ্যে ফেসে যায়। তখন রাম এলিয়েনটিকে বাচ্চা মনে করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। রামের হাতে এলিয়েনটির হাত লাগাতে সে এটা বুঝে যায় যে রাম আসলে খুবই ভালো মনের একটা মানুষ, আর সে এমন একটা ছেলেকেই খুঁজছিল তার মিশনে সহযোগিতা করার জন্য। এরপর গাড়ির মধ্যে এলিয়েনটির রামকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে আসলে একটা এলিয়েন, কিন্তু রাম মনে করছিল এক্সিবিশনে যে ছেলেটি এলিয়েন সেজেছিল এটি সেই ছেলেটি, আর সে তার সাথে দুষ্টুমি করছে। এলিয়েনটি তখন অদৃশ্য হয়ে রামকে এটা বুঝিয়ে দেয় যে সে আসলেই এলিয়েন। কিন্তু রাম যখন এটা বুঝতে পারে যে এটা একটা এলিয়েন, সাথে সাথেই সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েনটি তাকে কোনোভাবেই ছাড়বে না। তখন রাম যে কোনোভাবে এলিয়েনটিকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যায়। তখন এলিয়েনটি তার হাতে দেখতে পায় যে সেই স্পার্কটি নেই, সেটি কোথাও একটা পড়ে গিয়েছে। তখন সে সন্দেহ করে যে স্পার্কটি হয়তো রামের গাড়িতে পড়ে গিয়েছে, তাই সে রামের খোঁজ করতে করতে রামের বাসায় চলে আসে। রাম তখন বাড়িতে এসে তার বস আর গোপীকে এলিয়েনের গল্প বলছিল। এলিয়েনটি তার সাথে যেসব করেছে সেগুলো তাদেরকে বলছিল, কিন্তু গোপী আর বস কোনোভাবেই সেটা বিশ্বাস করে না। তখন এখানে এলিয়েনটি আসে আর বোতলগুলোকে উঠিয়ে স্পার্কটি খোঁজার চেষ্টা করে। তখন এলিয়েনটির সামনাসামনি দেখা হয়ে যায় গোপীর সাথে, আর গোপীকে দেখে এলিয়েনটি ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে এলিয়েনটিকে দেখে গোপীও ভয়ে চিৎকার করে ওঠে। তখন বস সহ তারা সবাই এলিয়েনটিকে দেখতে পায়। গোপী তখন এলিয়েনের উপরে আক্রমণ করে আর স্প্রে করে তাকে এখানেই অজ্ঞান করে ফেলে। এরপর এলিয়েনের জ্ঞান ফিরতেই সে দেখতে পায় যে তারা তাকে বেঁধে রেখেছে। গোপী তখন এলিয়েনটির জ্ঞান ফিরতেই তাকে ভয় দেখানোর চেষ্টা করে আর এটা জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে এসেছে আর এখানেই বা কেন এসেছে। এলিয়েনটি তখন তাকে বলে সে যদি তার পরিচয় দেয় তাহলে এরা সবাই ভয় পাবে। গোপী তখন অনেক বেশি ভাব নেয় আর এলিয়েনটিকে এটা বলে যে সে কোনোভাবেই তাকে ভয় পাবে না। এলিয়েনটি তখন তার হাতের বাঁধন জাদু করে খুলে ফেলে। সেটা দেখে গোপী সহ বাকি সবাই খুব ভয় পেয়ে যায়। তখন রাম এলিয়েনটির সামনে আসে আর এটা জিজ্ঞাসা করে যে সে কেন পৃথিবীতে এসেছে। এলিয়েনটি তখন এটা বলে যে সে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এসেছে, কিন্তু এখানে তার থাকার জায়গা নেই, তাই সে তাদের সাথে থাকতে চায়। কিন্তু বস কিছুতেই তাকে এখানে রাখতে চাইছে না, কারণ তারা এলিয়েনটিকে ভয় পাচ্ছিল। এলিয়েনটি তখন তার জাদু শক্তি দিয়ে তাদের ঘরটি আবার আগের মতো গুছিয়ে দেয়। এরই মধ্যে আমরা এটা দেখতে পাই যে তারা উপরে আসছে রামকে ধন্যবাদ দেওয়ার জন্য, সে তার স্কুলের বাচ্চাগুলোকে বাঁচিয়েছে এজন্য। তখন এলিয়েনটি লুকিয়ে যায় আর তারা উপরে এসে রামকে এটা দেখায় যে ফেসবুকে রামের খবরটি ভাইরাল হয়ে গিয়েছে আর রাম এখন একজন সেলিব্রিটি। এসব বলে রামের সাথে গল্প সল্প করছিল। তখন তারা নিচে চলে যাচ্ছিল আর এলিয়েনটি এটা বুঝতে পারে যে রাম আসলে মেয়েটিকে খুবই পছন্দ করে, তাই সে একটা লাল গোলাপ এগিয়ে দেয় আর রাম গোলাপটি তারাকে দিতেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা নিচে চলে গেলে এখান থেকে একটা ফুলের টব দিয়ে ম্যাজিক করে তারার উপরে অনেকগুলো গোলাপের পাপড়ি ফেলে দেয় এলিয়েনটি। এদিকে তারা এটা ভাবে যে রাম এগুলো করেছে। তখন সে আরও বেশি ইমপ্রেস হয় রামের প্রতি। রামকে তার ভালোবাসা পাওয়ার জন্য হেল্প করায় রাম এলিয়েনটিকে তাদের সাথে রাখার জন্য বসকে রিকোয়েস্ট করে। বস তখন মেনে নেয় যে এলিয়েনটি তাদের সাথে থাকতে পারে, কারণ এলিয়েনটি তাদের কোনো ক্ষতি করছে না। এরপর আমরা এটা দেখতে পাই যে এলিয়েনকেও তাদের সাথে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে, আর তাদের কোনো কাজই কষ্ট করে করা লাগছে না, কারণ এলিয়েনটি ম্যাজিক করে সব সারপ্রাইজ ইভেন্ট রেডি করে দিচ্ছে। এরপর তারা বন্ধুর মতো চলাফেরা করতে থাকে। রামের বিপদে এলিয়েনটি সাহায্য করে আর এলিয়েনটির বিপদে রাম সাহায্য করে। এলিয়েনটির একবার সর্দি লাগলে রাম এলিয়েনটিকে একটা টোটকা বানিয়ে দেয়। এদিকে এলিয়েনটি তাদের সাথে ঘুরতে ঘুরতে তার স্পার্কটি খুঁজতে চেষ্টা করে। এখানে এটা বলে রাখি যে রাম আর তার বন্ধুরা মিলে এলিয়েনটির নাম দেয় ট্যাটু।
এদিকে আরিয়ান একজন বিজ্ঞানীকে নিয়ে এসেছে এলিয়েনটিকে স্পেসশিপে গবেষণা করে খুঁজে বের করার জন্য। এখানে আসতেই বিজ্ঞানীটি ট্যাটুর একটি ডিভাইস খুঁজে পায়, আর সে এটা বলে যে এই এলিয়েনটি অনেক বেশি শক্তিশালী আর পৃথিবীর মানুষের থেকে টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে রয়েছে। আরিয়ান তখন বিজ্ঞানীটিকে এটা বলে যে কোনোভাবে এলিয়েনটিকে খুঁজে বের করতে হবে, কারণ স্পার্কটি এখন এলিয়েনের কাছে রয়েছে। কিন্তু এদিকে ট্যাটু চেষ্টা করছিল স্পার্কটিকে খোঁজার জন্য, কারণ সেটি আসলে তার কাছেও ছিল না, হারিয়ে গিয়েছিল। এরপর রামকে তারা তার স্কুলের একটা বাচ্চাকে দেখার জন্য নিয়ে আসে, কারণ বাচ্চাটি কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ। তখন তাদের সাথে এখানে ট্যাটুও আসে। তখন ট্যাটু বাচ্চাটির হাতে হাত রেখে এটা বুঝে যায় যে সে আসলে সেই স্পার্কটিকে ধরেছে, যার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। এদিকে আরিয়ান সেই বিজ্ঞানীর মাধ্যমে অনেকগুলো ড্রোন ছেড়ে দিয়েছে ট্যাটুকে খোঁজ করার জন্য, আর ড্রোনগুলো এসে ট্যাটুকে খুঁজে পেয়ে গিয়েছে। ড্রোনগুলো ট্যাটুর কাছে পৌঁছাবে তখনই ট্যাটু এটা বুঝতে পেরে যায় যে আরিয়ান তাকে ধরার চেষ্টা করছে, তাই সে তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যেতে চায়। আর বাচ্চা মেয়েটিকে তখন সে সুস্থ করে দিয়ে যায়, আর বাচ্চা মেয়েটির গায়ে হাত দিয়ে এটা বুঝে যায় যে স্পার্কটি কোথায় রয়েছে। তখন সে স্পার্কটিও এখান থেকে নিয়ে বেরিয়ে যায়। তখন রাম আর ট্যাটু গাড়িতে করে পালাচ্ছিল, আর ড্রোনগুলো তাদের পিছু পিছু আসছিল। তখন গাড়িতে বসেই ট্যাটু ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে, কিন্তু এত কিছুর পরেও তারা এটা বুঝতে পারে না যে তাদের সাথে কি হচ্ছে। তখন রাম ট্যাটুর সম্পর্কে তারাকে সবকিছু বলে দেয়। এদিকে একটা একটা করে সবগুলো ড্রোনকেই ট্যাটু শেষ করে দিয়েছে, যার কারণে আরিয়ান অনেক বেশি রেগে গিয়েছে। তখন বিজ্ঞানীটি এটা বলে যে তাদের কাছে এমন একটা অস্ত্র রয়েছে যেটি দিয়ে তারা এলিয়েনকে সহ যে কোনো বস্তুকে ফ্রিজ করে দিতে পারবে। বিজ্ঞানীটি আরও বলে যে তাদের যেমন স্পার্ক প্রয়োজন, এলিয়েনটির তেমন স্পেসশিপ প্রয়োজন, কারণ সে স্পেসশিপ ছাড়া কিছুই করতে পারবে না। আর সে যখন তার স্পেসশিপের কাছে আসবে তখনই তারা তাকে ধরে নেবে। তখন এলিয়েনটিকে নিয়ে রাম আর তারা একটি সেফ জায়গায় এসে তার কাছে জিজ্ঞাসা করছিল যে সে আসলে কেন এসেছে আর তার বাসা কোথায়। তখন ট্যাটু তার পরিচয় দেয় যে সে XY প্ল্যানেট থেকে এসেছে, সেখানে সে একজন মিলিটারি ফোর্স। তাদের প্ল্যানেটের বিজ্ঞানীরা গবেষণা করে এটা জানতে পেরেছে যে পৃথিবীর অভ্যন্তরে একটা গ্যাস রয়েছে যেটা কিনা অনেক বেশি ক্ষতিকর পৃথিবীর মানুষ আর জীবজন্তুর জন্য। সেটা এতটাই ভয়ঙ্কর যে সেটা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠে আসে তাহলে পৃথিবী সহ এখানে থাকা সবকিছুই ধ্বংস হয়ে যাবে, যার ফলে প্ল্যানেট XY এর উপরেও একটা হুমকি আসতে পারে। তাই তার প্ল্যানেট থেকে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীকে বাঁচানোর জন্য। এরই মধ্যে তার স্পেসশিপ থেকে তার কাছে একটা সিগন্যাল আসে। তখন সে রামকে এটা বলে যে এখনই তাকে তার স্পেসশিপের কাছে যেতে হবে। তখন রাম তার সাথে স্পেসশিপের কাছে যেতে চাইলে তারা দুজনেই স্পেসশিপের কাছে পৌঁছে যায়। স্পেসশিপ লোকেট করে তারা এটা দেখতে পায় যে সেটি কিনা একটি পুরনো ফ্যাক্টরির মধ্যে রয়েছে, আর সেখানে পৌঁছাতেই ট্যাটুর উপরে আরিয়ানের লোকেরা আক্রমণ করে। আর রাম গাড়িতে বসে সবকিছু দেখছিল। ট্যাটু তখন আরিয়ানের লোকেদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু এক পর্যায়ে আরিয়ানের লোকেরা ট্যাটুকে ধরে ফেলে। তখন রাম এগিয়ে আসে আর ট্যাটুকে বাঁচায়। তখন সে ট্যাটুর হয়ে আরিয়ানের লোকেদের সাথে ফাইট করতে থাকে। আর এদিকে ট্যাটু তার স্পেসশিপের কাছে পৌঁছে যায়। তখন সে স্পেসশিপ নিয়ে উড়ে যাচ্ছিল, হঠাৎ করে এখানে সেই আন্টি অর্থাৎ আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে রামকে পেছন থেকে মারে। রাম তখন এখানেই জ্ঞান হারায়। আর উপর থেকে রামকে মারার দৃশ্য দেখে ট্যাটু আবার নিচে ফিরে আসে। তখন সে এখানে এসে আরিয়ানের লোকেদের সাথে ফাইট করতে থাকে। এদিকে রামের পেটের মধ্যে আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সেই মেয়েটি একটা লোহার রড ঢুকিয়ে দেয়, আর যার কারণে রাম এখানেই মারা যায়। ট্যাটু তখন এটা সহ্য করতে না পেরে তার ক্ষমতা ব্যবহার করে রামের ভেতরে একটা কিছু ঢুকিয়ে দেয়। তখনই এখানে আরিয়ান আর সেই সায়েন্টিস্ট আসে, আর সেই গানটি দিয়ে ট্যাটুর উপরে আক্রমণ করে ট্যাটুকে এখানেই পাথরে পরিণত করে। তারপর তারা ট্যাটুকে ধরে নিয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা এটা দেখতে পাই যে রামকে তার বন্ধুরা তুলে নিয়ে এসেছে হাসপাতালে, কিন্তু হাসপাতালে আসতেই তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করলেও কিছুক্ষণের মধ্যে রামের জ্ঞান ফিরে আসে, আর তার শরীরে সব ক্ষত অটোমেটিক ঠিক হয়ে যায়। তার মধ্যে তখন ট্যাটুর মতোই শক্তি চলে এসেছে, অর্থাৎ এলিয়েনের মতো। তখন সে হঠাৎ করে এমন একটা শক্তি পাওয়াতে এনজয় করতে থাকে আর খুবই আনন্দ পায়। আর সে এটা ভাবতে থাকে যে ট্যাটু হয়তো এতক্ষণে তার প্ল্যানেটে পৌঁছে গিয়েছে, কারণ জ্ঞান হারানোর আগে সে এটা দেখেছিল যে ট্যাটু তার স্পেসশিপে করে উড়ে যাচ্ছিল। এদিকে আরিয়ান ট্যাটুর শরীর থেকে ডিএনএ বের করে নিজের শরীরে ইনজেক্ট করে। তারপর আমরা এটা দেখতে পাই যে আরিয়ানের শরীরও অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, আর সে তার মধ্যে ম্যাজিক্যাল শক্তি পেয়েছে। তখন তারা ট্যাটুকে ছেড়ে দেয়, আর আরিয়ান ট্যাটুর সাথে ফাইট করতে থাকে। ট্যাটুর শক্তি তখন অনেক বেশি কমে গিয়েছিল, যার কারণে সে আরিয়ানের সাথে কোনোভাবে জিততে পারছিল না।
আরিয়ান তখন ট্যাটুকে খুব খারাপভাবে পেটায় আর অনেক বেশি আহত করে ফেলে। এরপর সে ট্যাটুকে মেরেই ফেলছিল, তখন বিজ্ঞানী এসে এটা বলে যে যেখান থেকে তারা এলিয়েনটিকে ধরে নিয়ে এসেছে সেখানে আরো একটি এলিয়েন ডিটেক্ট করেছে তারা। তখন আমরা এটা দেখতে পাই যে সেই পুরানো ফ্যাক্টরির কাছে এসে রাম কিছু একটা খোঁজার চেষ্টা করছে। তখন রামের হাতে ট্যাটুর ডিভাইসটি পড়ে। এরপর এখানে আরিয়ান আর তার অ্যাসিস্ট্যান্ট এসে হাজির হয়। তখন তারা কোনো এলিয়েন খুঁজে পায় না আর তারা এটা সন্দেহ করে যে এলিয়েনটি হয়তো এখান থেকে চলে গিয়েছে আর সে এখনো পর্যন্ত পৃথিবীতেই রয়েছে। আর তারা এটা ধারণা করে যে এই এলিয়েনটি হয়তো আগের এলিয়েনটিকে খোঁজার জন্য এসেছে। এরপর একটা এক্সিবিশনে তারা তার বাচ্চাদেরকে নিয়ে একটা ক্লাস করাচ্ছিল, তখনই এখানে রাম এসে হাজির হয় আর ম্যাজিক দেখিয়ে তারাকে সারপ্রাইজ করে দিচ্ছিল। তখন আরিয়ানের ড্রোন একটা এলিয়েন ডিটেক্ট করে আর এই শপিং মলের মধ্যে এসে পৌঁছায়। এখানে আসাতে আরিয়ানের লোকেদের সাথে সিকিউরিটিদের একটা গন্ডগোল বেঁধে যায়। তখন রাম আরিয়ানের লোকেদের উপরে ম্যাজিক করে তাদেরকে হারিয়ে দেয়। আরিয়ান তখন এটা বুঝে যায় যে এলিয়েনটি এখানেই রয়েছে। তখন সে এখানে চলে আসে আর রামের সাথে ফাইট করতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে আরিয়ানের হাত থেকে সেই স্পার্কটি মাটিতে পড়ে যায়, যেটা দেখে রামের এটা সন্দেহ হয় যে স্পার্কটি এখানে কিভাবে আসলো। এরপর তাদের হাতে হাত লাগাতে রাম এটা বুঝে যায় যে ট্যাটুকে আরিয়ান আটকে রেখেছে। এটা জানতে পেরে সে আরিয়ানের সাথে আরও বেশি ফাইট করতে থাকে। এরপর রাম স্পার্কটি ধরতে যাবে, তখনই আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট রামের উপরে সেই অস্ত্রটি দিয়ে শ্যুট করে। তখনই রামকে বাঁচানোর জন্য এখানে তারা এগিয়ে আসে। তখন আমরা এটা দেখতে পাই যে তারা আর রাম দুজনেই পাথর হয়ে যায় আর আরিয়ান আর তার দলবল তাদের দুজনকে গাড়িতে করে এখান থেকে কোথাও নিয়ে গিয়েছিল। এদিকে সেই বিজ্ঞানী ট্যাটুর জ্ঞান ফেরায় আর ট্যাটুর কাছে এটা জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। তখন ট্যাটু সবকিছু বললে বিজ্ঞানী তাকে সাহায্য করতে চায়, কিন্তু তখনই এখানে আরিয়ান চলে আসে আর তখন ট্যাটুকে বিজ্ঞানীটি বাধ্য হয়ে আক্রমণ করে আর অজ্ঞান করে ফেলে। এদিকে গাড়ির মধ্যে থেকে একজন সিকিউরিটি সিগারেট জ্বালালে রাম তখন ম্যাজিক করে সেই সিগারেটের আগুনটি তাদের গায়ে ধরিয়ে নেয় আর এখানে আমরা দেখতে পাই যে ম্যাজিক করে এখান থেকে তারা বেরিয়ে গিয়েছে। এদিকে আরিয়ান স্পার্কটি হাতে পেয়ে গিয়েছে বলে সে প্রজেক্টের কাজ শুরু করতে চায়, কিন্তু তার জন্য সে এলিয়েনটিকে অর্থাৎ ট্যাটুকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু বিজ্ঞানীটি এটা চাচ্ছিল যে ট্যাটু যাতে তার মিশনটি কমপ্লিট করতে পারে, তাই সে রামকে এটা মেসেজ করে যে আরিয়ান ট্যাটুকে হত্যা করার জন্য চেষ্টা করছে। তখন রাম আরিয়ানের গাড়ির পিছু করতে থাকে। তখন আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট রামকে দেখতে পায় আর তাকে সেই বন্দুক দিয়ে আবার শ্যুট করলে তার গাড়ির চাকায় এসে গুলিটি লাগে আর গাড়িটি এখানেই পাথর হয়ে যায়। তখন রাম ছুটে গিয়ে এই গাড়ির উপর পড়ে। এরপর আরিয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে রামের ফাইট হয় আর গাড়ি নিয়ে তারা সবাই ব্রিজের নিচে পড়ে যায়। তখন তারা এসে পড়ে এই ফ্যাক্টরির ভিতরে, যেখানে এসে রাম আর ট্যাটুর হাত স্পর্শ লাগে আর তারা দুজনেই দুজনের জ্ঞান ফিরে পায়। তখন আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাদের উপর আক্রমণ করলে সেই বিজ্ঞানী এসে তাদেরকে বাঁচায়। তারপর তারা গাড়ি নিয়ে এখানে আসলে রাম আর ট্যাটু গাড়িতে উঠে এখান থেকে পালায়। এরই মধ্যে ট্যাটু তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যার কারণে সেটাকে ফেরত পাওয়ার জন্য তাকে স্পেসশিপে যেতে হবে। কিন্তু স্পেসশিপটি আরিয়ান লুকিয়ে রেখেছে আর সেখানে সে অনেকগুলো সিকিউরিটি গার্ড রেখেছে যাতে তারা সেখানে পৌঁছাতে না পারে। তখন রাম আর ট্যাটুর স্পেসশিপে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না, তাই তারা একটা গ্যাস বেলুনের মাধ্যমে আরিয়ানের ফ্যাক্টরিতে পৌঁছায় আর সেখানে গিয়ে তারা স্পেসশিপে যাবে। তখনই সেখানে তারা আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সেই মেয়েটিকে দেখতে পায়, যে কিনা একটা রোবট নিয়ে এসেছে তাদের সাথে যুদ্ধ করার জন্য। এরপর রাম নিজের সাথে ম্যাজিক্যালটি আছে এমনটা মনে করে রোবটের সাথে ফাইট করতে চায়, কিন্তু দেখতে পায় যে তার কোনো শক্তিই নেই। তখন সে রোবটটির কাছে খুব বেশি মার খেতে থাকে। এর মধ্যে ট্যাটু আর রাম একসাথে ফাইট করলে তারা এটা দেখতে পায় যে তাদের গায়ে অনেক বেশি শক্তি রয়েছে। তার মানে তারা একসাথে যদি ফাইট করে তাহলে তাদের সাথে কেউ ফাইট করে জিততে পারবে না। ফাইটের এক পর্যায়ে রাম ট্যাটুর হাত ধরে স্পেসশিপের দিকে ছুড়ে মারলে ট্যাটু তখন স্পেসশিপের মধ্যে ঢুকে যায়। এদিকে আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট সেই স্পেসশিপে একটা বোমা ফেলে দেয়, তখন স্পেসশিপটি বিস্ফোরণ হয়ে যায়। রাম তখন এটা ভাবে যে ভেতরে হয়তোবা ট্যাটু ফ্রাই হয়ে গিয়েছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ছোট একটা স্পেসশিপ নিয়ে ট্যাটু বেরিয়ে আসে আর তার স্মৃতিশক্তিও ফিরে এসেছে। এরপর রাম বুদ্ধি করে আন্টির সামনে গিয়ে দাঁড়ায় আর তখন রোবটটি আন্টির পেছনে ছিল। রাম তখন আন্টিকে এটা বলে যে তার উপরে একটা ঘুষি মারার জন্য। তখন বোকার মতো আন্টি তার দিকে একটা ঘুষি মারলে রোবটটির ঘুষি এসে আন্টির গায়ে লাগে আর আন্টি এখানেই মারা যায়। এদিকে আরিয়ান স্পার্কটি নিয়ে তার প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ মাটি খোঁড়ার কাজ শুরু করে দিয়েছে। তখন এখানে স্পার্কটি আরিয়ানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য রাম আর ট্যাটু আসে, কিন্তু রাম কোনোভাবেই আরিয়ানের সাথে ফাইট করে জিততে পারে না, আবার ট্যাটুও আরিয়ানের সাথে ফাইট করে জিততে পারে না, কারণ আরিয়ানের শরীরে তখন এত বেশি শক্তি ছিল যে তারা
একা একা যুদ্ধ করলে কোনোভাবেই পারবে না। এরপর তারা দুজন মিলে আরিয়ানের সাথে ফাইট করতে শুরু করে। তখন তারা দুজন মিলে যখন ফাইট করে, আরিয়ান তাদের সাথে আর পেরে ওঠে না। ফাইটের এক পর্যায়ে স্পার্কটি মেশিন থেকে খুলে যায়, যার কারণে এখানে আগুন লেগে যায় আর সবকিছু পুড়তে থাকে। তখন রাম আরিয়ানকে ব্যস্ত রাখলে ট্যাটু গিয়ে স্পার্কটি মেশিন থেকে খুলে নেয় আর উপর থেকে একটা বড় ধাতব জিনিস এসে আরিয়ানের উপরে পড়ে। তখন সে এখানেই মারা যায় আর এখানেই ট্যাটুর মিশন কমপ্লিট হয়ে যায়। তাই তার সময় চলে এসেছে পৃথিবী থেকে স্পার্কটি নিয়ে চলে যাওয়ার। কিন্তু রাম তাকে কোনোভাবেই ছাড়তে রাজি না, আবার সেটা মুখেও বলবে না, কিন্তু সে চায় ট্যাটু তার সাথেই থাকুক। তখন মনে মনে তারা দুজনেই খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু পৃথিবী যেহেতু এলিয়েনের বসবাস করার যোগ্য না, তাই তাকে এখান থেকে অবশ্যই চলে যেতে হবে। এরপর ট্যাটু তাদের কাছ থেকে বিদায় নেয় আর পৃথিবী ছেড়ে চলে যায়। এখানেই মুভির শেষ হয়ে যায়।